এই সংবাদ তো সত্যি কথা বলতে যে আমাদের সকলেরই আসলে ভালো লাগার বিষয়। তবে সংবাদটি শুধু যে আমাদের জন্য তা না, এটা পুরো বাংলাদেশের জন্যই একটা আনন্দময় একটা সংবাদ। কারণ একটা সময় যেটা ছিল যে সেটা হলো যে ২ বছর আগেও সকলে আসলে আপনারাই অনেকেই বলতেন আরকি, বা যারা আছে তারা সকলেই বলতো যে আমাদের নারী কোনো আম্পায়ার নেই। তো বিসিবিতে আমরা কিন্তু নারী হিসেবে ২০২২ সালে আসলে যুক্ত হয়েছি। এরপরে যেটা দেখা গেছে যে আপনার সবাই আসলে বলতো যে আইসিসিতে কেন আসলে আমাদের মেয়েরা নেই। তো এবার আসলে সেটাও পূরণ হয়েছে। তো সবচাইতে বড় বিষয় যেটা সেটা হচ্ছে স্বপ্ন তো আসলে সবাই দেখে বা সবাই দেখায়, কিন্তু এটা পূরণ করার যে প্রক্রিয়া বা পূরণ যে হয় সেটা আসলে আমাদের করে দেখিয়েছেন আমাদের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান আমাদের মিঠু ভাই। কারণ উনি শুরুতেই বলেছিলেন যে তোমরা যদি হার্ডওয়ার্ক করো, তোমরা তোমাদের ভালো করবার জন্য আমাদের যা যা করণীয় সেটা আমরা আসলে করব, কিন্তু তোমরা আসলে ভালো করো, তোমাদের পেছনে আমরা আছি। আমাদের মিঠু ভাই উনি এই স্বপ্নটা যখন দেখিয়েছিলেন তখন সেটা কিন্তু আজকে সত্যি হয়েছে। আপনারা গতকালই নিউজটা আসলে দেখেছেন। তো এভাবে আসলে উনি আমাদের এই ৮ মার্চে দুইজনের, আমার জেসিয়াপুর আমাদের দুইজনের বেতনভুক্ত করেছে বিসিবিতে, যেটা আসলে প্রথমবারের মতো হয়েছে। তো সেটাও একটা আসলে মাইল ফলক, এবং ওটার পরপরই এরকম একটা নিউজ, এটা তো আসলে সত্যিই ভীষণ রোমাঞ্চকর। এবং একই সাথে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আমরা যারা ৪ জন আছি এবং একই সাথে আমাদের ম্যাচ রেফারি, আমরা ৫ জনের এই কাজটাই হয়েছে মূলত আমাদের পেছনে মিঠু ভাই, অভি ভাই, মনি ভাই, বুলবুল ভাই, ওনারা যদি কাজ না করতেন আম্পায়ার্স কমিটির সবাই এবং আমাদের যারা সিনিয়র আম্পায়াররা আছেন বা আমরা যাদের সাথে আম্পায়ারিং করেছি, ম্যাচ রেফারি হিসেবে যাদেরকে পেয়েছি, ওনারা সকলেই আমাদের এই জায়গাটাতে আসার জন্য রাস্তাটা আসলে স্মুথ করে দিয়েছে এবং সহজ করে দিয়েছে। যেটা হলো যে জেসি আপু অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ করেছে। আপনারা আপনি একটা লাস্ট ইন্টারভিউতে বলেছিলেন যে আসলে পুরোপুরি রেডি না হয় এইভাবে আন্তর্জাতিক ম্যাচে যায়নি। এখন আইসিসি আসলে কতটা আগ্রহ নিয়ে বসে আছেন যে আন্তর্জাতিক ম্যাচের পারফরমেন্স আম্পায়ারিং করার জন্য? দেখেন, আন্তর্জাতিক ম্যাচ তো অলরেডি করছি আমরা, কিন্তু আসলে অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ যে সিরিজটা চলছে সেটাতে কিন্তু আমরা দুজনে আছি। তো বিষয়টা হচ্ছে যে একটা বছর আগে তখন আমরা হয়তো অনেক কথা মুখে বলতে পারি, কিন্তু আমি যদি আসলে রেডি না হই তাহলে আসলে প্রমাণটা দিব কিভাবে। ফলে এই ২ বছরে আমি বলবো না যে এখনও আমি পুরোপুরি রেডি, আমি সব জানি, সব কিছু পারি, এটা আমি কখনোই বলবো না। তবে হ্যাঁ, ম্যাচ করবার জন্য, নিজেকে প্রেজেন্ট করবার জন্য আমার যা যা জানার, আমার যা যা করার, সেগুলো আমি এই ২ বছরে শিখেছি, এবং এই শেখার পেছনে আমার আমার মানে আমাদের সবাইকে আসলে সাহায্য সহযোগিতা করেছেন। আমাদের কোচ আছেন এনামুল হক মনি, একই সাথে আসলে আমাদের আম্পায়ার্স কমিটির এডুকেটর আছেন অভি ভাই। সো ফলে ওনারা তো হেল্প করেই যাচ্ছেন। এখন আমরা আসলে সকলেই কনফিডেন্ট বলেই আসলে এর আগে দেখেছেন যে আমরা ইন্টারন্যাশনাল আন্ডার ১৯-এর ট্রাইনেশন সিরিজও করেছি। এবার অস্ট্রেলিয়ার মতো এত বড় টিম, বাংলাদেশের মতো এত বড় টিম, সেখানে আমরা পার্টিসিপেট করেছি অ্যাজ অ্যান আম্পায়ার হিসেবে, এবং আইসিসির যে সম্মানটা সেটা নিয়েই কিন্তু এখন আমরা আসলে কাজ করছি। এখন কিন্তু আর বলতে হবে না যে আমরা আইসিসির কেউ না, এখন কিন্তু আমরা সকলেই আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলের একজন। ফলে এটা তো আসলে ভীষণ সম্মানজনক আমাদের জন্য, এবং অবশ্যই আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা সকলেই আসলে ভালো করব আশা রাখি। এই যাত্রাটা কেমন ছিল ক্রিকেটার থেকে আম্পায়ার আসা করা? আসলে কবে থেকে, মানে ক্রিকেট ছাড়ার পর থেকে কি স্বপ্ন ছিল যে আম্পায়ারিং করবেন, না অন্য কোনো সাইডটাতে দেখেন? আসলে এই যাত্রাটা কেমন ছিল আপনার ক্রিকেট ছাড়ার পর? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমি ২০০৫ থেকে ২০১৩ পর্যন্ত ক্রিকেট খেলেছি। ২০১৩-তে আমার লিগারমেন্টে প্রবলেম হয়, একটা ইনজুরি হয়, তারপরে আমি খেলাটা ছেড়ে দিই। জাতীয় টিমে আমার কখনো খেলা হয়নি। আমি একবার চান্স পেয়েছিলাম ক্যাম্পে, কিন্তু তারপরে ওইটা হঠাৎই আসলে বাদ দেওয়া হয় আমাকে। তো এটা পরপরই। এবং এরপরে ২০১২-তে, অর্থাৎ আমি যখন ক্রিকেট খেলি, খেলা অবস্থায় আমি ২০১১ সালে আম্পায়ার হিসেবে আম্পায়ারিংয়ে কোর্সে রিফ্রেশিং কোর্স করি। এরপরে আমি পরীক্ষা দিই, তারপরে আমি পাশ করি। পাশ করবার পরে ২০১১ এবং ২০১২ সালে আমি স্কুল ক্রিকেট করেছি, অনেকগুলো ম্যাচ করেছি, কিন্তু তারপর আর আসলে করা হয়নি। তারপর অনেকটা বছর আসলে বন্ধ ছিল। এরপর ২০২২ সালে এসে আমার ২০২২-এর অক্টোবরে
ছেলেদের থার্ড ডিভিশনে আসলে অনফিল্ড হিসেবে আমার ডেবু হয়েছে। তারপর থেকে আসলে করছি, যেহেতু একটা সময় স্বপ্ন ছিল যে ন্যাশনাল টিমে খেলার, সেটা যেহেতু আমার হয়নি, ফলে ক্রিকেট খেলেছি এত বছর, 10-12 বছরের মতো ক্রিকেট খেলেছি, ওই অভিজ্ঞতা আমার আছে। ফলে আম্পায়ারিংয়ের বিষয়টি আমার জন্য ক্রিকেটার হিসেবে সহজ হয়েছে। ফলে যেহেতু আমি এই জায়গাটাতে স্পোর্টস এরিনাতেই আসলে থাকতে চাই বা এটা আমার প্যাশনস, সেই জন্যই আসলে অ্যাজ এ আম্পায়ার হিসেবে এই জায়গাটিকে আসলে আমার বেছে নেয়া। আরেকটা জিনিস হলো যে বাংলাদেশের মেয়েরাই আসলে, যদি আমি দেখি যে ক্রিকেটে বড় বড় যে অ্যাচিভমেন্টগুলো, এশিয়ান কাপটা আমরা কিন্তু বাংলাদেশের মেয়েদের হাত ধরেই এসেছি। তো ওভারঅল বাংলাদেশের মেয়েদের বর্তমান আপনাদের সময় থেকে এখন আসলে কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে, এখন আপনার কাছে কি মনে হচ্ছে আসলে আমাদের এখন মেয়েদের ক্রিকেটটার কতটুকু ভালো অবস্থান হয়? মেয়েদের ক্রিকেটের অবস্থান তো ভালোই আছে, আপনারা তো সেটা নিজেই দেখতে পাচ্ছেন। কারণ আমরা যে সময়টাতে শুরু করেছি, একটা সময় আমাদের সিনিয়র যারা ক্রিকেটার আছেন, আকরাম ভাইরাও কিন্তু শুরু করে দিয়েছিলেন, নান্নু ভাইরা শুরু করে দিয়েছিলেন। তো শুরু করবার পরে আজকের ছেলেদের অবস্থানটা দেখেন। একটা সময় 2000 সাথে আমরা আসলে 5-এ শুরু করেছি, সাথে ম্যাচ হয়েছে। তারও আগে 80s কিন্তু আমার একটা বই লিখেছি, সেটাতে সব কিছু আছে। তো বাংলাদেশের নারী ক্রিকেটের অভিযাত্রা, ওটার ভেতরে আসলে মেয়েদের নারী ক্রিকেটের সব কিছু আসলে পাওয়া যাবে আদপান্ত। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই যে শুরু করে দিয়েছে সেই সময়টি আর এখনকার সময়, যে মেয়েরা এশিয়া কাপ জিতেছে, মেয়েরা আজকে অস্ট্রেলিয়ার সাথে খেলছে, এর আগে প্রত্যেকটা ইভেন্টে তারা কিন্তু ভালো করছে, তারা চেষ্টা করছে। ফলে ডে বাই ডে আপনি কিন্তু ডেভেলপিংই দেখবেন। আমাদের আম্পায়ার্স অ্যারেনাতে আসলে ডেভেলপিংটা হলো। তো এখানে তো আসলে উন্নয়ন ছাড়া আমি কিন্তু আমার চোখে আর কিছু পড়ছে না। আর একটা জিনিস হলো যে এই যে যাত্রাটা আসলে আমরা যখন দেখি যে মেয়েদের অনেক রকমের প্রবলেম ফেস করছে, সেটা খেলাধুলায় হোক বা যে কোনো জায়গায় হোক, আসলে এই প্রবলেমটা কখনো ফেস করেছেন, বা এই প্রবলেম আপনার সাপোর্টেড রোল, মানে কার কাছ থেকে ইন্সপায়ার হয়ে আসলে এই লাইনটায় আসা? প্রবলেম বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে মেয়েদের অনেক বাধা বিপত্তি থাকে যে। না দেখেন, এটা তো আসলে থাকবেই, কারণ আমরা তো আসলে পুরুষতান্ত্রিক সমাজে আসলে বসবাস করি। এটা আসলে সব জায়গায় প্রত্যেকটা মানুষের, আমরা একই মানুষ কিন্তু আমাদের মন মানসিকতা ভীষণ ভিন্ন ভিন্ন, তাই তো? তো ফলে আসলে এই মন মানসিকতা থাকবেই, কিন্তু তার ভেতর থেকেও তো আমরা উঠে এসেছি। আমাদের মেয়েরা আজকে ক্রিকেট খেলছে, আমরা অ্যাজ এ আম্পায়ার হিসেবে কাজ করছি, তো উঠে এসেছে না? এখন এই আম্পায়ার সেক্টরটাকে কিন্তু সবাই আসলে এটাকে কি বলে, পেশা হিসেবে কিন্তু নিতে পারে। আমার আসলে এই ধরনের কোনো প্রবলেম আমি ফেস করিনি সেটা বলবো না, তবে আমার পরিবার থেকে বাধা ছিল না। আমার মা, উনি সবসময় আসলে ভীষণ পজিটিভ মানুষ, আমার পরিবার। কারণ আমার মা প্রত্যেকটা জায়গায় উনি নিয়ে গেছেন, উনি সাথে ছিলেন। ইনফ্যাক্ট এখনও ওনার উৎসাহটাই আসলে সবচাইতে বেশি, যে তুমি এটা করো, তুমি পারবে। প্রত্যেকটা জিনিসে, নট অনলি যে আমি যখন নাটক করেছি বা মঞ্চে কাজ করেছি, সেই সময়টাতে উনি আমাকে নিয়ে গেছেন, নিয়ে এসেছেন, বলেছেন যে চেষ্টা করলে আসলে হবে। তো এটা আসলে পরিবার থেকে তো সাপোর্টিভ থাকে। ইনফ্যাক্ট আমি যেই এরিয়াতে বড় হয়েছি বগুড়ার, সেখানেও আসলে আমার আশেপাশের যারা ছিলেন তারাও তো আসলে সাপোর্ট করেছেন বলেই একটু একটু তো সমস্যা আসলে থাকবেই, এটা তো না থাকলে আসলে হয় না। সে প্রবলেমগুলোকে আপনি কিভাবে ফেস করবেন, ফেস করে সামনের দিকে এগোবেন, এটা হচ্ছে পুরো চ্যালেঞ্জটাই আপনার। যেটা হলো ক্রিকেটার হওয়ার পিছনে মানে কার খেলা দেখে, মানে মানে স্বপ্নটা কার কাছ থেকে আসলো যে আমি ক্রিকেটার হবো, এই প্ল্যানটা আসলো কার কোথা থেকে, মানে কিভাবে আসলো আপনার? ক্রিকেট যখন আমি খেলেছি, তখন যে আমি আমার কাজিনদের সাথে আসলে মাঠে আমরা ক্রিকেট খেলতাম। একটা সময় আমি হঠাৎ করে উঠে দেখি সকালে যে করতোয়া পত্রিকাতে বগুড়ার একটা নিউজ এসেছিল যে মেয়েরা আসলে ঢাকায় যাচ্ছে, মহিলা কমপ্লেক্সে তাদের খেলা হবে। তখন আমি আসলে বলছিলাম যে আমি তো ক্রিকেট খেলতে পারি, আমাকে কেন আসলে নেওয়া হলো না। ওই সময়টাতে কে ভালো খেলছে, কে খারাপ খেলছে, এগুলো আসলে তখন ছোট, ওই বিষয়গুলো মাথায় আসলে কাজ করেনি। ফলে আমি ক্রিকেট খেলতে পারি, খেলেছি আমার কাজিনদের সাথে, সেটা আমার কাছে আসলে সবচাইতে বড় বিষয় ছিল। তো তারপরে আসলে আমি চান্দু স্টেডিয়ামে এসে আমাদের ওখানে যারা ছিলেন আসলে তাদেরকে আসলে বলেছিলাম যে আমি আসলে, ওখানে মিঠু স্যার ছিলেন, তারপরে আমাদের মুরাদ স্যার ছিলেন, উনি মারা গেছেন এখন। তো আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি আসলে ক্রিকেট খেলতে পারি, আমাকে আসলে কেন নেওয়া হচ্ছে না। তো উনি তখন আমাকে 6টা বল করতে বলেছিলেন, তখন আসলে কিছুই ছিল না। ওই সময়ে যে মেয়েগুলো ছিল, কারো জুতা পরেছিলাম, কারো ব্যাট নিয়েছিলাম, এভাবে সব কিছু নিয়ে 6টা বলে করতে বলেছিলেন, 6টা বল আমি খেলেছিলাম। খেলবার পরে উনি আমাকে আসলে সিলেক্ট করেছিলেন। এরপরে তো তারপর থেকে জার্নিটা শুরু হয়েছে।